নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটিতে অমিতবাবু প্রশ্ন করেছেন, অনুরোধ করেছেন যে ওয়ার্কিং ক্যাপিটাল আর তার কম্পোনেন্ট সম্বন্ধে আপনি একটি ডিটেলস ভিডিও দেবেন। দেখুন, প্রথমেই বলি অমিতবাবু, আমি কিন্তু কোনো সিএ নই, মানে চার্টার্ড অ্যাকাউন্ট নই। মানে আমার ইনভেস্টিংটা টোটালি স্বাভাবিক বুদ্ধি বা কমন সেন্সের উপর নির্ভর করে। দেখুন, অন্যভাবে নেবেন না প্লিজ। এই ওয়ার্কিং ক্যাপিটাল কি, আপনার ফিক্সড অ্যাসেট বাদ দেন, আপনার লং টার্ম ডেট বাদ দেন, এই আপনার শর্ট টার্ম ডেট ধরুন অমুক তমুক ব্ল্যা 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আপনার কোনো ইউটিউবার থেকে জানা দরকার নেই। আপনি সোজা গুগল করলে আপনি হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল আপনি জেনে যাবেন। এবার দেখুন, যদি বলেন তো আমি ওয়ার্কিং ক্যাপিটালকে কিভাবে দেখি, একটা সোজা সিম্পল মানে কমন সেন্সিক্যালি যদি আপনি বলেন, তো আমি একটা জিনিস আমি সোজা সিম্পলভাবে ভাবি। সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট, আমি যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা খাটে, আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন, ধরুন আপনি ধরুন আপনি কোনো, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি বার্গার তৈরি করেন, তো বার্গার তৈরি করতে যে যে কম উপাদানগুলি লাগবে, যা যা লাগে বার্গার তৈরি করতে হবে, যে কোনো ফুড তৈরি করতে যে উপাদানগুলি লাগে, তেল মশলা মুক্ত খাদ্য আটা ফাটা যা লাগে, সেগুলো তো আপনার একটা খরচা লাগবেই। সেটাকে বলে ফিক্সড কস্ট। আপনি যে কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে একটা আপনার ফিক্সড কস্ট লাগে সেই ম্যাটেরিয়ালসগুলো কেনার জন্য। আর একটা লাগে আপনার ভেরিয়েবল কস্ট মানে আপনার ধরুন অন্যান্য যে ধরুন লেবার খরচ বা ম্যানেজমেন্টের লোকদের বেতন বা আপনার ইলেকট্রিসিটি বা আপনার ট্রান্সপোর্ট ইত্যাদি প্রভৃতি খরচাগুলো লাগে, এগুলো আপনাকে দিতেই হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার অন্যান্য খরচ, যেমন ধরুন অ্যাডভার্টাইজমেন্ট করবেন আপনি, বা অন্য কোনো মেশিনগুলো বলছি না, এটা আপনার এতে পড়ে যাবে, ডেপ্রিসিয়েশন আমি ধরছি না, ডেপ্রিসিয়েশনটা তো নন ক্যাশ। তো এই যে এই খরচাগুলো করার জন্য আপনাকে কত টাকা লাগবে, ব্যাস এটা জেনে রাখুন। আপনার ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং আদার্স কস্ট, মানে ওই প্রোডাক্টটিকে তৈরি করা থেকে শুরু করে মার্কেটে যাওয়া পর্যন্ত বিফোর সেলিং আপনার গোটা বিজনেসটা রান করতে কত টাকা লাগছে, দ্যাটস ইট। এটাই আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এবার আপনি কি লং টার্ম ক্যাপিটাল যোগ করেছেন, কি শর্ট টার্ম ক্যাপিটাল যোগ করেছেন, আমি কিচ্ছু বুঝি না। আমি কেমন করে বুঝি শুনুন। ধরুন আপনি 500টি বার্গার, আমি কথার জন্য বলছি, 500টি বার্গার তৈরি করেন। 500টি বার্গার তৈরি করতে আপনার ফিক্সড কস্ট, বার্গারের মালপত্র কিনতে আপনার লাগে ধরুন 100 টাকা। আমি অঙ্কতে যাবেন না, লজিকে যাবেন না, ধরুন 100 টাকা। লেবার চার্জ বা অঙ্কতম করতে গেলে আপনার লাগবে ধরুন 200 টাকা। ম্যানেজমেন্টের পয়সা মশা কারেন্ট ফারেন্ট নিয়ে 200 টাকা, তো আপনার 300 টাকা হলো। আর আদার্স আপনার অ্যাডভার্টাইজ করতে আপনার আরও ধরুন 100 টাকা খরচা হলো, মানে ধরুন সাপোজ আমি জাস্ট হিসাব দিচ্ছি আর কি, ধরুন আপনার 400 টাকা খরচা হলো। এটাই আপনার টোটাল বিজনেস রান করতে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার আপনি সেখানে কোত্থেকে আপনি শর্ট টার্মে লোন নিয়েছেন না লং টার্মে লোন নিয়েছেন, ফিক্সড অ্যাসেট বা অমুক তমুক, এ সময় যাব না। এইবার এই টাকাটি আপনার কাছে কবে ঘুরে আসছে, এই যে আপনি যে 400 টাকাটি খরচা করেছেন, এই টাকাটি ঘুরে আপনার কাছে কবে আসবে, এটা হচ্ছে আপনার, যাকে আপনার বলি ক্যাশ কনভার্সন সাইকেল। সোজা কথা শুনুন, ক্যাশ কনভার্সন সাইকেল আর ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। এবার দেখুন, আপনি একটু লজিক্যালি ভাবুন, এই সবটাই নির্ভর করে আপনার গ্রোথের উপরে। আপনার মশায় যদি সেলস গ্রোথই না থাকে, আপনি 500টি বা 50টি পিৎজা তৈরি করেছেন বা বার্গার তৈরি করেছেন, সেটা যদি আপনি সেলই করতে না পারেন ঠিকঠাক করে,
সেটা যদি আপনার ক্রমশ বাড়তে না থাকে, এই ডিম্যান্ড যদি বাড়তে না থাকে, তাহলে কি হবে? আপনাকে জোর করে পুশ করতে হবে। আপনার যারা কাস্টমার তাদেরকে বলতে হবে, ভাইরে এবার ধরুন ওই বার্গার তৈরি করতে, বার্গার সেলের আগে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দোকানদার কাছে যাচ্ছে, আপনার স্টকিস্টের কাছে যাচ্ছে, যে কোনো ম্যাটেরিয়ালস বলছি, তা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল তো পুরোপুরি ইনভেন্টরিতে থেকে গেল, ব্লক হয়ে থাকলো। এবার যদি আপনার সেল ডিম্যান্ড বাড়ে তো কী হবে? আপনি অটোমেটিক্যালি ওই আপনার ইনভেন্টারি বেশি দিন থাকবে না। আপনার ইনভেন্টারি কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে সেটা একটা ব্যাপার। এবার দেখুন, এগুলি কিন্তু ভেরিয়েবল, এগুলো আমি বলছি, শুনবেন একটু। এবার যদি আবার ডিম্যান্ড না থাকে, তো আপনি বলবেন, ভাইরে তুই নিয়ে যা, তুই পরে পয়সা দিস, আপাতত ইনভেন্টারি ক্লিয়ার কর, আমি পয়সাটা তো পাবো, আমাকে তুই 2 মাস পরে দিস। তাহলে কী হবে আপনার? আপনার রিসিভেবল বেড়ে যাবে। ওয়ার্কিং ক্যাপিটাল আপনার ইনভেন্টরিতে ব্লক হয়ে থাকছে। যদি জোর করে দিতে চাইছেন, তাহলে আপনাকে কী করতে হবে? আপনার রিসিভেবল বেড়ে যাবে। এবার দেখলেন আমি রিসিভেবল বাড়াবো না, আমি ইনভেন্টারিও আমি বেশি দিন রাখবো না, আমি রিসিভেবলও বাড়াবো না, এক কাজ করি, আমি ডিসকাউন্ট দিয়ে দিই। আপনি কি করলেন, যেটা আপনার কস্টিং, সাপোজ আপনার কস্টিং ছিল 100 টাকা, আপনি লাভ করবেন, ভাবলেন যে 30 টাকা, 130 টাকা করে বিক্রি করব। দেখা গেল আপনি 110 টাকায় বিক্রি করছেন। কী হবে? কী হবে বলুন? আপনার প্রফিট মার্জিনটা যাবে কমে, আপনার গ্রোথ নেই। সব কিছু দাদা ঘুরে ফিরে এসে দাঁড়ায় আপনার গ্রোথের কাছে। আপনার প্রোডাক্টে যদি গ্রোথ থাকে, আপনার যদি ডিম্যান্ড থাকে, আপনার যদি মার্কেট শেয়ার আপনি ক্যাপচার করতে পারেন, মানে ধরুন আপনি আজকে একটা স্টকিস্ট আপনার থেকে নিচ্ছে, আপনার স্টকিস্টকে আপনি দিলেন, আপনার প্রোডাক্টের প্রচণ্ড চাহিদা, তো আরও স্টকিস্ট বলবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। যখনই আপনার সেলস গ্রোথ বাড়বে, আপনার যখন গ্রোথ হবে কোম্পানির, তখনই কী হবে? অটোমেটিক্যালি আপনার ইনভেন্টরি ক্লিয়ার হবে, প্লাস প্লাস আপনার রিসিভেবলও কমবে। আপনি বলুন তো, আপনি ডিসকাউন্ট দিয়ে আর রিসিভেবল বাড়িয়ে আপনি কতদিন আপনার ওয়ার্কিং ক্যাপিটালকে আপনি বজায় রাখতে পারবেন? অটোমেটিক্যালি আপনার ডেপ্ট বাড়বে। এবার দেখুন, রিসিভেবল বাড়ছে মানেই যে আপনার কোম্পানি খারাপ তা কিন্তু নয়, আবার ইনভেন্টরি বাড়ছে মানেই যে আপনার কোম্পানি খারাপ তা কিন্তু নয়। একটু অন্যভাবে দেখুন, ধরুন আমি জানি যে আমার একটা অ্যাপারেলস দোকান আছে, আমার একটা কাপড় চোপড়ের দোকান আছে, হ্যাঁ, আমি জানি এটা আমার আগস্ট মাস, আগস্টের শেষ, এখন আগস্টের শেষ মিডিল, আমি কি করব? আমি জানি যে পুজো আসছে সামনে, তো এ তো হাতে গরম লুচি নয় যে সঙ্গে সঙ্গে খাবো, তো আমাকে তো প্রচুর কোয়ালিটির বিভিন্ন ধরনের পুজোর সময় আপামর জনসাধারণ আমার কাছে আসবে, আমার শোরুমে আসবে মাল কিনতে। বিভিন্ন রকম, বিভিন্ন অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির মাল আমাকে রাখতে হবে। এটা আমি একদিনে পাবো না। তো আমার যদি এটা ব্যবসা হয়, তো আমি কী করবো? আমি আগে থেকে সেগুলো প্রকিওর করে আমার ইনভেন্টরিতে রাখবো। তাহলে আমার কী হয়ে গেল? আমার ইনভেন্টরি বেড়ে গেল। বাড়লো তো ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি বাড়া মানেই খারাপ? ইনভেন্টরি বাড়া মানেই খারাপ তা কিন্তু নয়, তা কিন্তু মোটেও নয়। এবার দেখুন, আপনি রিসিভেবল বাড়া মানে কি খারাপ? তাও কিন্তু নয়। ধরুন এটা একটা কথা বলছি, শুনে রাখবেন। ধরুন আপনি জানেন আপনার যে জিনিসটি আছে, যে মালটি আপনার কাছে আছে, সেই মালটি আপনি যে দামে দেবেন, যে দামে বিক্রি করছেন, পরের বার কিন্তু আপনার কস্ট বেড়ে যাবে, কস্ট কমে যাবে, ওই দামে আপনি বেচতে পারবেন না। ধরুন আপনি একটি পিৎজা তৈরি করেছেন 100 টাকায়, পরের বার কিন্তু পিৎজাটা তৈরি করতে হবে, খরচা হবে 100 টাকায় ধরুন তৈরি করেছেন পিৎজাটি, পরের বার কিন্তু খরচা হবে ধরুন আপনার
110 টাকা, ধরুন এই 80 টাকা বা 90 টাকা। তো আপনি কি করবেন? আমি বললাম, যা ভাই, পরে পয়সা দিস, পয়সাটি পরে দিস, কিন্তু আমার আপাতত তুই 10 দিনের জায়গায় তুই 20 দিন পরে পয়সা দিস, কিন্তু মালটা তো নিয়ে যা। রিসিভেবল দিয়েও আপনি কিছুদিনের জন্য রিসিভেবল দিয়েও কিন্তু আপনি মালটি ছেড়ে দেবেন, কারণ মালের দাম কিন্তু পরে কমতে পারে আপনার কিন্তু। তাহলে আপনার কী হবে, আপনি ওই কস্টকে ব্যালেন্স করতে পারবেন। তো সবসময় রিসিভেবল যে খারাপ বা সবসময় যে ইনভেন্টরি যে খারাপ, এটি কিন্তু নয়। এটা কি হচ্ছে, কেন হচ্ছে, সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন পিপিটি পড়লে। পিপিটিতে আপনার প্রোডাকশন কল পড়লে আপনার রিসিভেবল বাড়ছে কেন এবং আপনার ইনভেন্টরি বাড়ছে কেন, এটা আপনার টোটালটি আপনি বুঝতে পারবেন কল শুনে, কল পড়ে। কল না পড়লে বুঝতে পারবে না। যাই বলুন আর তাই বলুন, সমস্ত কিছুই মার্কেটে নির্ভর করে সাপ্লাই ডিম্যান্ড। আপনার গ্রোথ যদি স্ট্যাগন্যান্ট হয়ে যায়, গ্রোথ যদি থেমে যায়, তাহলে আপনার আপনি ফাইন্যান্সের অঙ্ক করে আপনি করতে পারবেন না। আপনি ফাইন্যান্সের অঙ্ক করে কিন্তু আপনি ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, তার কম্পোনেন্টসগুলো কী কী, আমি কি বলতে চাইছি, আমি যে উদাহরণগুলো দিলাম এটা বেসিক, হয়তো অনেকটা ছেঁদো লাগবে, কিন্তু বিষয়টা হচ্ছে কোম্পানিতে হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য বিজনেস, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট দ্য প্রোমোটার ইজ থিঙ্কিং, হোয়াট ইজ দেয়ার গেম প্ল্যান, হোয়াট ইজ দেয়ার নেক্সট স্টেপ টু গ্রো দেমসেলস মোর অ্যান্ড মোর। বলো না যে ম্যানেজমেন্টের এফিসিয়েন্সিটা একটা বিরাট বড় ব্যাপার। তো ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্ট যদি বলে যে আমি এই কারণে এটা করেছি, দেখুন ম্যানেজমেন্ট সবসময় কিন্তু ভালো বলবে তা কিন্তু নয়, অনেক সময় এড়িয়ে যেতে পারে বা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছে, আপনার ভালো লাগছে না, আপনি স্টক থেকে বেরিয়ে যান। আমি চাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্সার, আমি আমার প্রশ্নের উত্তর যেন আমি পাই। ম্যানেজমেন্ট শুনুন, আপনি ভাববেন না যে মানে ওই প্রশ্নটা পেলাম না, অনেক বড় বড় ইনভেস্টররা এখন প্রশ্ন করে, সুতরাং সব প্রশ্ন আপনি পাবেন। উম, এবার যখন আপনি ধরুন আপনি যদি ওই সেক্টরের বাকি কোম্পানিগুলি একটু পড়েন না, তখনই বুঝতে পারবেন যে রিসিভেবল কেন বাড়ছে, ইনভেন্টরি কেন বাড়ছে। কারণ ওই ওই সেক্টরে, ওই পার্টিকুলার সেক্টরতে কী ধরনের সাইকেল চলছে আপনি বুঝতে পারবেন। এটা আপনি অনেক আগে ধরুন, আপনার স্টক কিন্তু বাড়ছে, আপনার ধরুন স্টক প্রাইস বাড়ছে, কিন্তু আগাম আপনি যদি রেগুলার যদি ফলো করেন, কোম্পানিগুলোকে পড়তে থাকেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সাইকেল কিন্তু খারাপ আসছে, আপনি সেই মতো স্টেপ নিতে পারবেন। আমি যাই হোক অনেক কথা বললাম, যে ওয়ার্কিং ক্যাপিটাল বলুন আর যাই বলুন, সমস্ত কিছু নির্ভর করে কোম্পানির গ্রোথ, এবং গ্রোথের জন্য ম্যানেজমেন্ট কী স্টেপ নিচ্ছে, ম্যানেজমেন্টের ভয়েস কী, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনি কল পরেই বুঝতে পারবেন। সুতরাং আমি বারবার বলি, প্রত্যেকটা কোম্পানির কল আর পিপিটি কেন পড়া উচিত। আমার এই জিনিসটা হয়তো আপনাদের ঠিক মতো লাগতে না পারে, কিন্তু আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি কোনো সময়, অমিতবাবু অন্যভাবে নেবেন না, আমি বলতে চাইছি কোনো সময় ওই ফাইন্যান্সের বই অনুযায়ী ক্যালকুলেশন করবেন না, বিজনেসের বিজনেসের সিচুয়েশান অনুযায়ী ক্যালকুলেশনটা করুন, সেই অনুযায়ী ভাবুন, লজিক্যালি ভাবুন। দেখুন আগে থেকেই আপনি কোম্পানি বা কোনো সেক্টর বা কোনো কোম্পানির ট্রেন্ড বুঝতে পারবেন। আশা করি আমি আমার মতো বলার চেষ্টা করলাম, যদি আপনাদের এতে উপকার হয় তো নিজে কৃতজ্ঞ মনে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।